হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি 2025-এর WEP কনস্টেবলের এক্সামকে ফোকাস করে ইংলিশের বেসিক ক্লাস নিয়ে। তোমাদেরকে আমি এর আগের দুটো ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকেই তোমরা কমেন্ট করো যে ইংলিশের যে ক্লাসগুলো তোমরা কিভাবে করতে চাও। তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করেছিলে যে বেসিক ইংলিশ থেকেই তোমরা এই ক্লাসগুলো করতে চাও। তো তোমাদের সেই কমেন্ট দেখেই কিন্তু আজকে আমি প্রথম তোমাদের বেসিক ইংলিশের একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। এটা কিন্তু আমাদের ক্লাস 1, ঠিক আছে? বেসিক ইংলিশের ক্লাস 1 একদম কিন্তু আমি 0 থেকে শুরু করব, একদম 0 থেকে। তোমরা ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে এর থেকে কিন্তু আর কোনো বেসিক হয় না। একদম কিন্তু 0 লেভেল থেকে আমি তোমাদের ইংলিশটা শুরু করছি আজকে থেকে, আজকের এই ক্লাস 1 থেকে। এর দুটো আগেও আমি ক্লাস করেছি, তো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি এবং হচ্ছে সিলেবাস নিয়ে। যারা তোমরা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, এবং আমি ওর ভিডিও শেষে কিন্তু তোমাদের প্লেলিস্টও দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা যারা আজকে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে যারা তোমরা নতুন, আজকে এই ভিডিওটা অনেকে হয়তো বা নতুন দেখছো, তো তাদের উদ্দেশ্যে দু একটা কথা আমি বলে নিই যে আমরা কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপকামিং WEP কনস্টেবলের এক্সামকে ফোকাস করে মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছে। এবং এই মিশন পুলিশ মিশন পুলিশ যে ব্যাচটা আমাদের রয়েছে, এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা WEPর পুরো কিন্তু সিলেবাস কভার করাবো। শুধুমাত্র যে ইংলিশ তাই না, ইংলিশ ছাড়াও ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুই কিন্তু এই মিশন পুলিশ ব্যাচের আন্ডারে আমরা করাবো। সেই জন্য যারা তোমরা একদমই নতুন, যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? আর আজকের কিন্তু ক্লাসটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? চলো এবার আমরা আর কথা বাড়াবো না, সরাসরি এবার আমরা কিন্তু বেসিক ক্লাসটা শুরু করব। দেখো ইংলিশ কি, তোমরা কিন্তু বলবা যে ইংলিশ একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এইবার দেখো বেসিক জিনিসটাকে আমি 1 নম্বর পয়েন্ট দিলাম এখানে। কোনো ভাষা শিখতে গেলে, মনে করো বাংলা বলো, হিন্দি বলো, ইংলিশ বলো, কিংবা অন্যান্য ভাষা শিখতে গেলে আমাদের সেই ভাষার প্রথমে কি জানতে হয়? অ্যালফাবেট। আমি এখানে ইংলিশে লিখছি, হ্যাঁ, যেহেতু ইংলিশ ক্লাস তাই ইংলিশে লিখছি। অ্যালফাবেট, বর্ণ, তাই না? বর্ণ। তো অ্যালফাবেট কিন্তু আমাদের প্রথমে শিখতে হয়। তাহলে বেসিক ইংলিশের মধ্যে কি পড়ে? অ্যালফাবেট। এবার তোমাদের মধ্যে কি এরকম কেউ আছো যে তোমরা A থেকে Z পর্যন্ত তোমরা জানো না? প্রত্যেকেই তোমরা জানো, তাই কি না? একদম Z পর্যন্ত প্রত্যেকেই তোমরা জানো। তো এটা কিন্তু আমাদের কাছে নতুন কিছু না, এটা আমরা আগে থেকেই জানি। এবার যেহেতু বেসিক ক্লাস আমি করাচ্ছি, সেই জন্য আমি তোমাদের পুরোটাই কিন্তু এখান থেকে বলে দেবো, ঠিক আছে? এবার তোমরা জানো কি? তোমরা জানো যে এই যে আমাদের 26টা যে লেটার, তাই না? 26টা লেটার রয়েছে, তাই না? এর মধ্যে 5টা হচ্ছে কি ভাওয়েল, তাই না? A, E, I, O, U, এই 5টা হচ্ছে কি ভাওয়েল। আর বাকি যে 21টা আমাদের রয়েছে বর্ণ বা অ্যালফাবেট বা লেটার বলতে পারো, সেগুলো হচ্ছে কি আমাদের কনসোনেন্ট। এগুলো বাদে বাকি সমস্ত কিছু, বোঝা গেল? বাকিগুলো কি আমাদের কনসোনেন্ট, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বোঝা গিয়েছে? এবার এগুলো আমি কেন বলছি, কারণ দেখো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো, আমি বলেছিলাম আর্টিকেলের কথা। আর্টিকেল A, N আর হচ্ছে কি দা। তো A, N, দা করার জন্য আমাদের কিন্তু ভাওয়েল আর কনসোনেন্টকে কিন্তু অবশ্যই জানতে হয়। কারণ ভাওয়েল থাকলেই কি N বসে তার সামনে, ভাওয়েল দিয়ে যদি কোনো একটা নাউন শুরু হয়, তাই না? আর শুধুমাত্র ভাওয়েল দিয়ে শুরু হলেও আবার হয় না, উচ্চারণটা আমরা যে উচ্চারণটা যে করছি সেটার যদি মনে করে ভাওয়েলের মতন যদি হয়, তাহলে তার সামনে কি বসবে? N বসবে। আর কনসোনেন্টের মতন হলে কি হবে? তার সামনে A বসবে, তাই তো? তাহলে আমরা যে এই যে আলোচনা করলাম যে অ্যালফাবেট 26টি রয়েছে, তার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, 21টি হচ্ছে কনসোনেন্ট, এটারও কিন্তু গুরুত্ব আছে।
এই গুরুত্বটা কোথায় কাজে লাগবে? এটা হচ্ছে আমাদের আর্টিকেলে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আর্টিকেলে কাজে লাগবে, এ অ্যান্ড দার ক্ষেত্রে। বোঝা গেল? তো আমি কিন্তু একদম বেসিক থেকে কিন্তু করাচ্ছি, তোমরা পুরো ক্লাসটা দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে অ্যালফাবেট নিয়ে কারো কোনো সমস্যা নেই, আমি জানি এটা কারো কোনো সমস্যা নেই, তোমরা এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। এইবার দেখো, আমরা তো অ্যালফাবেট সবাই জানি, প্রত্যেকেই আমরা জানি। এইবার এই অ্যালফাবেট থেকে দেখো, এই অ্যালফাবেট থেকে মনে করো কয়েকটা সব মানে লেটার বা বর্ণ বা অ্যালফাবেট পাশাপাশি বসবে। পাশাপাশি বসে কি তৈরি করবে? এটা আমি 2 নম্বর পয়েন্ট দিলাম, ওয়ার্ড। কি দিলাম আমি? ওয়ার্ড, তাই তো। 1 নম্বরে কি? অ্যালফাবেট, বর্ণ, লেটার, যা ইচ্ছা বলতে পারো। 2 নম্বর কি? অ্যালফাবেট থেকে কি তৈরি হচ্ছে? ওয়ার্ড তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে দেখো, আমি লিখলাম হচ্ছে কি PEN। পেন মানে কি? তোমরা প্রত্যেকে বলবা কলম, তাই তো। দেখো এখানে কতগুলো আমাদের অ্যালফাবেট বসলো? 1টা 2টা 3টা। কতগুলো অ্যালফাবেট বসলো? 3টা কিন্তু এখানে অ্যালফাবেট বসলো। এবার 3টা অ্যালফাবেট পাশাপাশি বসে একটা কিসের তৈরি করলো? একটা ওয়ার্ডের তৈরি করলো। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমি মনে করে লিখলাম A B, মনে করো আমি লিখলাম কি ABC লিখলাম, ABC। পেনেও যেরকম 3টা অ্যালফাবেট রয়েছে, এখানেও দেখো 3টা কিন্তু আমাদের অ্যালফাবেট রয়েছে। আছে কিনা বলো? প্রত্যেকে বলবা হ্যাঁ ঠিকই তো। এইবার তুমি যেরকমটা কলমকে বললা হচ্ছে কি একটা ওয়ার্ড বললা, এবার তুমি ABCকে ওয়ার্ড বলতে পারবা? তুমি বলবা না। কেন না? দেখো, ওয়ার্ড হতে গেলে শুধুমাত্র কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি বসলেই শুধুমাত্র হবে না। দেখো এটা কিন্তু জাস্ট একটা মাত্র শর্ত যে কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি বসবে, তবে এটাই কিন্তু শেষ কথা না। আরেকটা পয়েন্ট কি আছে, যে কয়েকটা লেটার তো পাশাপাশি বসবে, বসার পর কি তার দ্বারা একটা মিনিং তৈরি হতে হবে। তাহলে দেখো কলমের একটা মানে আছে কি না বলো, মানে পেনের একটা মানে আছে কি না? তোমরা বলো অবশ্যই আছে। পেনের মানে কি? কলম। কিন্তু ABC এর কোনো মানে আছে? তোমরা বলবা না, এর কোনো মানে নেই, এর কোনো মিনিং নেই। তাহলে কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি বসলেই কিন্তু তাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। অ্যালফাবেট পাশাপাশি বসতে হবে কয়েকটা, এবং তার সঙ্গে সঙ্গে কি তার একটা মিনিং থাকতে লাগবে। যেরকম তুমি দেখতে পেলে পেন, পেন কয়েকটা মানে 3টা এখানে অ্যালফাবেট পাশাপাশি বসেছে এবং এর মানে কি কলম। সেই জন্য আমরা পেনকে ওয়ার্ড বলবো, কিন্তু ABCকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। এইবার ওয়ার্ড দেখো কয়েকটা কিন্তু অ্যালফাবেট পাশাপাশি বসে তৈরি হয়। এবার এটা বাদেও আরেকটা তোমরা নিয়ম মনে রাখবা, এরকম কিছু আছে ওয়ার্ড শব্দ যেগুলো কিন্তু একটা মাত্র অ্যালফাবেট দিয়ে তৈরি হয়। তোমরা বলবা কি করে সম্ভব? সেটা হচ্ছে আই। আই মানে কি? আমি। দেখো নর্মালি কিন্তু আমরা আইটা পড়ি কোথায়? অ্যালফাবেট পড়ার সময় আমরা পড়ি যেমন ABCDE FGH, তারপরে আই, তাই না? 9 নম্বরে আমরা পাই হচ্ছে আইকে। এইবার আমরা কিন্তু অ্যালফাবেটের ক্ষেত্রেও কিন্তু আই পাই, আবার ওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা আই পাই। তো এরকম কিছু ব্যতিক্রম রয়েছে, যেহেতু ভাষা শিখছি কিছু তো ব্যতিক্রম থাকবেই। তো একটা মাত্র অ্যালফাবেট থেকেও কি হতে পারে? ওয়ার্ড তৈরি হতে পারে। যেমন আই, যেমন এ মানে কি একটি, এ মানে একটি। তাহলে আলটিমেটলি কি এগুলো অ্যালফাবেট হিসেবেও কাজ করে, আবার এগুলো হচ্ছে কি ওয়ার্ড হিসেবেও কাজ করে। বুঝতে পেরেছো এবার? তাহলে আই মানে আমি, যেহেতু এর একটা মানে আছে তো আইও কিন্তু একটা ওয়ার্ড। এ যেহেতু এর একটা মানে রয়েছে একটি, তো এও কিন্তু আমাদের কি একটি শব্দ বা ওয়ার্ড। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। প্রথমে অ্যালফাবেট পড়লে, তারপরে কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি বসে যখন একটা মিনিং থাকবে তার, ওটাকে আমরা বলবো হচ্ছে কি ওয়ার্ড। তাহলে প্রথমে অ্যালফাবেট থেকে তৈরি হলো কি ওয়ার্ড। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার 3 নম্বরে আমাদের কি আসবে?
3 নাম্বার দেখো, এইবার 3 নাম্বারে আসবে হচ্ছে, আমি 3 আর 4 তোমাদের এবার একবারে করাবো। হ্যাঁ, 3 আর 4 জিনিসটা তোমাদের আমি একবারে করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। 3 নাম্বারে বললাম কি, ফ্রেজ। কি বললাম? 3 নাম্বারে বললাম ফ্রেজ। আর 4 নাম্বারে বললাম কি, ক্লজ। কি বললাম? ফ্রেজ আর হচ্ছে কি, ক্লজ। এইবার ফ্রেজ আর ক্লজ জিনিসটা কি এটা বুঝতে হবে। যেমন তোমরা কিছুক্ষণ আগে দেখলে অ্যালফাবেট থেকে তৈরি হলো কি, ওয়ার্ড। অ্যালফাবেট থেকে তৈরি হলো কি, ওয়ার্ড। এবার ওয়ার্ড থেকে তৈরি হবে কি, ফ্রেজ। ওয়ার্ড থেকে তৈরি হবে কি, ক্লজ। এবার ডিফারেন্সটা কি দেখো, এইখানে একটা মিল রয়েছে, যেটা হচ্ছে ফ্রেজ আর ক্লজের মধ্যে কমন। সেটা হচ্ছে কি, 1 নাম্বার, কয়েকটা কি ওয়ার্ড পাশাপাশি বসবে। আমি শুধুমাত্র এখানে ওয়ার্ড লিখলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। কয়েকটা কি ওয়ার্ড পাশাপাশি বসবে, 1 নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ড, 3 নাম্বার ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসবে ফ্রেজের ক্ষেত্রে। সেমভাবে ক্লজের ক্ষেত্রেও কি, কয়েকটা ওয়ার্ড কি হবে, পাশাপাশি বসবে। এই বৈশিষ্ট্য কিন্তু 2 জায়গায় আমাদের সেম। আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এই বৈশিষ্ট্য 2 জায়গায় কিন্তু আমার সেম আছে। তাহলে এবার আমরা কি করে বুঝতে পারবো কোনটা ফ্রেজ কোনটা ক্লজ? দেখো, সমস্ত কিছুর উত্তর তোমরা এই ক্লাসের মধ্যেই পাবে। জাস্ট একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। আমি জিনিসগুলো খুব আস্তে আস্তে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, কেমন? যেহেতু বেসিক ক্লাস, তো বেশি স্পিডে করালে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ সব ধরনের স্টুডেন্ট এখানে রয়েছে। তো তোমরা একটু জাস্ট ধৈর্য সহকারে দেখো, সব কিছু বুঝতে পারবে। দেখো, কমন জিনিসটা কি, দুটোর মধ্যে কমন কি? কমন হচ্ছে ফ্রেজের ক্ষেত্রেও কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসবে, বসে ফ্রেজ তৈরি করবে। সেরকম ক্লজের ক্ষেত্রেও কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসবে, বসে কি তৈরি করবে, ক্লজ তৈরি করবে। এইবার 2 নাম্বার নিয়মটায় তোমাদের ডিফারেন্সটা বুঝতে হবে, ঠিক আছে। কীরকম ডিফারেন্স? একটা ডিফারেন্স হচ্ছে, আমাদের ফ্রেজে কোনো সময় কি বসবে না, সাবজেক্ট প্লাস ভার্ব একসঙ্গে আসবে না। কি বললাম? যেটাকে আমরা ফ্রেজ বলবো, যেখানে কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, সেই ফ্রেজে সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে আসবে না। কি বললাম? সাবজেক্ট ভার্ব একসঙ্গে আসবে না। কিন্তু ক্লজের ক্ষেত্রে কি, ক্লজের ক্ষেত্রে মেন পয়েন্টই হচ্ছে কি, এইখানে সাবজেক্ট আর কি ভার্ব একসঙ্গেই আসবে। কি করবে? একসঙ্গেই আসবে, ঠিক আছে। কি বললাম? একসঙ্গেই আসবে। ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব একসঙ্গে আসবে না, হয় এটা না হলে এটা, ঠিক আছে। আর ক্লজের ক্ষেত্রে কি, সাবজেক্ট প্লাস ভার্ব কিন্তু একসঙ্গেই আসবে। এটা হচ্ছে কমন, এটা কিন্তু আমাদের কমন জিনিস না। এই দুটোর মধ্যে মিল আছে, এই দুটোর মধ্যে কিন্তু মিল নেই, এটা কিন্তু পার্থক্য। ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব একসঙ্গে আসবে না, আর ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব একসঙ্গে আসবে। আমি একটু সাবজেক্ট ভার্ব নিয়ে সামান্য একটু বলে দিচ্ছি। আমি সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করে, যার সম্বন্ধে কিছু বলা হয়, সেই হচ্ছে কে সাবজেক্ট। কোনো ব্যক্তি হতে পারে, তাই না, কোনো বস্তু হতে পারে। ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়াপদ, যেই শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা, এগুলো বোঝায়, তাকে আমরা কি বলি? ভার্ব বলি। এতটুকু ক্লিয়ার? এই জায়গায় মিল আছে, এই জায়গায় মিল নেই। এরপরে আরেকটা তোমাদের মেন পয়েন্ট মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জায়গাটা যারা বুঝতে পারবা, তাদের কাছে কিন্তু ক্লজ আর ফ্রেজ নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। আমি এখানে লিখে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমাদের কয় নাম্বার হবে? পয়েন্ট 3 নাম্বার। আমি তোমাদের কিন্তু একদম পার্থক্য আকারে কিন্তু বোঝাচ্ছি, হ্যাঁ, যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। ফ্রেজ হচ্ছে কি? ফ্রেজ হচ্ছে কিসের মতন কাজ করবে? পার্টস অফ স্পিচ। তোমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটু পরেই জানতে পারবে, ঠিক আছে। পার্টস অফ স্পিচের মতন কিন্তু কাজ করে। তোমরা বাংলায় পদ পড়েছো না? পদ, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া পড়েছো না প্রত্যেকেই? ওই বাংলায় যেটাকে পদ বলতো, ইংলিশে ওটাকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ। বিশেষ্য ইংলিশে হচ্ছে নাউন, বাংলায় হচ্ছে সর্বনাম, ইংলিশে হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। বাংলায় হচ্ছে বিশেষণ, ইংলিশে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো
আমাদের ফ্রেজগুলো কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, কিন্তু সেটা কিসের মতন কাজ করবে? পার্টস অফ স্পিচের মধ্যে। ফর এক্সাম্পল আমি বলছি তোমাদের এখানে নাউনের মতন কোনো সময় কাজ করবে, কোনো সময় কি প্রোনাউনের মতন, কোনো সময় কি সংক্ষেপে লিখছি আমি অ্যাডজেক্টিভ, কোনো সময় অ্যাডভার্বের মতন কাজ করবে। বোঝা গিয়েছে? এটা হচ্ছে পার্টস অফ স্পিচের মতন কাজ করবে। আর ক্লজ কি? ক্লজ হচ্ছে পার্ট অফ সেন্টেন্স, বাক্যের অংশ হিসেবে কাজ করবে। ফ্রেজ কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, কিসের মতন কাজ করবে? পার্টস অফ স্পিচের মতন, মানে নাউন প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউনটা ঠিক ওই নাউনের মধ্যেই পড়ে, প্রোনাউনটাকে বাদ দিয়ে দাও, নাউন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলোর মতন কিন্তু কাজ করবে, ঠিক আছে? নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলোর মতন কিন্তু কাজ করবে। আর ক্লজ হচ্ছে কি কয়েকটা শব্দ পাশাপাশি বসবে, বসার পরে কি এটা পার্টস অফ সেন্টেন্স, মানে কোনো একটা বাক্যের অংশ হিসেবে কাজ করবে। আশা করি এই জিনিসটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আরেকটু আমি তোমাদের কিছু পয়েন্ট অ্যাড করব, তাহলে একবারই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইবার যেমন তোমাদের আমি ফ্রেজ আর ক্লজ নিয়ে কিছু পার্থক্য বললাম, এইবার তোমাদের আমি কিছু এখানে বাক্যের মাধ্যমে, বাক্য তো বলা যাবে না, বাক্যাংশ নিয়ে আলোচনা করব, মানে ফ্রেজ আর ক্লজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। দেখো আমি প্রথমে এখানে ফ্রেজ লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে ক্লজ, ঠিক আছে? দেখো জিনিসগুলো একটু মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম কি দ্য টল গার্ল ইজ কামিং হেয়ার, পুরো একটা বাক্য লিখলাম, ঠিক আছে? এখানে একটা বাক্য লিখি, I ate a mango because I was hungry. কি বললাম? The tall girl is coming here. I ate a mango বিকজ আই ওয়াজ হাংরি, আমি একটি আম খেয়েছিলাম কারণ আমি খুব ক্ষুধার্ত ছিলাম। লম্বা মেয়েটি এদিকেই আসছে। এইবার আমি তো একটা পুরোটাই তো বাক্য, দেখো এগুলো কিন্তু আলটিমেটলি কি বাক্য, কিন্তু এবার বাক্যের মধ্যেই থাকবে আমাদের কি ফ্রেজ ক্লজ, তাই কি না বলো? কারণ এগুলো তো বাক্য না, এগুলো বাক্যের মধ্যেকার জিনিস। এবার কোনটা ফ্রেজ দেখো লক্ষ্য করে আমি তোমাদের বলছি ফ্রেজ কোনটা। দ্য টল গার্ল, কি বললাম? দ্য টল গার্ল। এইবার টল গার্ল কিসের মতন কাজ করছে? তোমরা বলবে হচ্ছে কি নাউনের মতন কাজ করছে। কেন? কারণ দেখো লম্বা মেয়েটি এদিকে আসছে, তার কোনো নাম আছে কি না? তোমরা বলবা হ্যাঁ আছে। আমি যদি সাপোজ ধরে নাও এই দ্য টল গার্ল এটাকে যদি কোনো একটা মেন নাম, সাপোজ মনে করো, আমি এখানে অন্য কালার ইউজ করছি বোঝানোর জন্য, নাহলে তোমাদের একটু সমস্যা হতে পারে। যাই হোক, আমি এই টল গার্লের পরিবর্তে রিয়া কি লিখতে পারি? কোনো মেন নাম লিখতে পারি, বা সেই নির্দিষ্ট ব্যক্তির আমি নামটা ইউজ করতে পারি? তোমরা বলবা হ্যাঁ পারো, তাই না? তাহলে যেহেতু আমি এটার পরিবর্তে একটি মেন নাম ইউজ করতে পারি, দেখো তাহলে এটাকে কি বলবো? আমি নাউন ফ্রেজ বলবো। এইবার তোমাদের দেখো নাউন আর হচ্ছে কি নাউন ফ্রেজ জিনিসটা আমাদের একটু তফাৎ তোমাদের বুঝিয়ে দিই, যেহেতু বেসিক ক্লাস আমি বেশি ডিপলি যাব না, যতটা তোমাদের বোঝানো দরকার ততটুকুই বলছি। হ্যাঁ, আমি এখানে লিখলাম নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, তাই তো? দেখো এইবার এক জায়গায় লিখলাম রিয়া, এক জায়গায় লিখলাম দ্য টল গার্ল, দুটোই কিন্তু নাউন, তবে একটা নাউন একটা নাউন ফ্রেজ। দেখো যখন একটা মাত্র শব্দ দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হবে, একটা মাত্র শব্দ, ওটা হচ্ছে কি নাউন। আর যখন একের বেশি শব্দ দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হবে, একের বেশি শব্দ দিয়ে, যেমন এখানে দ্য টল গার্ল, তাই তো? দ্য টল গার্ল, মাঝখানে দিলাম সমান সমান। দেখো
রিয়া যে দ্য টল গার্ল সে হতে পারে কিনা বলো। রিয়া হচ্ছে একটি মাত্র শব্দ দিয়ে আমি কোনো একজন ব্যক্তির নামকে বোঝালাম, আর এখানে নামের পরিবর্তে আমি কয়েকটা মানে 3টা শব্দ ব্যবহার করে নামের পরিবর্তে ব্যবহার করলাম। তো এটা হচ্ছে নাউন ফ্রেজ। যখন একটা মাত্র শব্দ নাউনের মতন কাজ করবে, নামের মতন কাজ করবে, ওটাকে আমরা নাউন বলি। যখন একের বেশি শব্দ নাউনের মতন কাজ করবে, একের বেশি শব্দ যখন 3টা শব্দ আছে, ওটাকে আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। এটাই হচ্ছে ডিফারেন্স। ফ্রেজ কিন্তু অনেকগুলো রয়েছে, নাউন ফ্রেজ রয়েছে, তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ রয়েছে, ভার্ব ফ্রেজ রয়েছে, অ্যাডভার্ব ফ্রেজ রয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে। কেমন? তো নাউন আর নাউন ফ্রেজের মধ্যে যেরকম পার্থক্য বুঝতে পারলা, সেরকম অ্যাডজেক্টিভ ভার্ব সবই একই। যদি একটা মাত্র ওয়ার্ড ভার্বের মতন কাজ করে ওটাকে ভার্ব বলবো আমরা, আর যদি কয়েকটা ওয়ার্ড মিলে ভার্বের মতন কাজ করে ওটাকে বলবো ভার্ব ফ্রেজ। কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসলেই ওটাকে আমরা কীভাবে সেই বাক্যে ব্যবহৃত হয়েছে তার উপর আমরা বিচার বিবেচনা করে দেখে নিয়ে বলবো যে নাউন ফ্রেজ, নামের মতন কাজ করলে নাউন ফ্রেজ। যদি কোনো কাজ করা বোঝায় তাহলে হচ্ছে ভার্ব ফ্রেজ। যদি কোনো বৈশিষ্ট্য বোঝায় তাহলে কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গিয়েছে? আচ্ছা, এবার দেখো ক্লজে আমি চলে আসছি। এবার ক্লজ কোনটা? দেখো তুমি কিন্তু এটাকেও একটা ক্লজ বলতে পারো। সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, এটাও একটা ক্লজ। আবার দেখো এখানেও কিন্তু সাবজেক্ট একটা কি ভার্ব রয়েছে, এটাও একটা ক্লজ। ঠিক আছে, দুটো ক্লজ আছে, তাই কি না বলো? এবার মনে রাখবা, তোমাদের এই জিনিসটা বুঝতে গেলে তোমাদের জানতে হবে ক্লজের কতগুলো ভাগ। ক্লজের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে যেই ক্লজটা নিজের মনে করো নিজেই একা একাই বসতে পারে, পুরোপুরি অর্থ প্রকাশ করে, ওটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো। আর যে হচ্ছে অন্যের ওপর মানে যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভরশীল তাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তো এইখানে এই যে আই এট এ ম্যাঙ্গো, বাকি অংশটাকে বাদ দাও আপাতত। জাস্ট ধরো যে আই এট এ ম্যাঙ্গো, আমি একটি আম খেয়েছিলাম। দেখো আমি একটি আম খেয়েছিলাম, এখানে পুরোপুরি অর্থ প্রকাশ হচ্ছে কি না? তোমরা বলবা হ্যাঁ হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্লজ। তবে কোন ক্লজ? তোমরা বলবা এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ পুরোপুরি অর্থ প্রকাশ করছে। আর পরের অংশ, এবার আগের অংশটাকে বাদ দাও, পরের অংশটা দেখো শুধুমাত্র বিকজ আই ওয়াজ হাংরি, কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। এবার তুমি যদি কোনো একজন ব্যক্তিকে বলো যে কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তাহলে কি সেই ব্যক্তি পুরোপুরি সেন্স বুঝতে পারবে? তার মানে কিন্তু একটা প্রশ্ন তৈরি হবে, কী বলছে কারণ, কিসের কারণ? কারণটা কি তুমি বললে? তুমি বললা না, তুমি শুধুমাত্র বললা কি বিকজ আই ওয়াজ হাংরি। তাহলে এই যে পরের অংশটা, এটা কার ওপর ডিপেন্ডেন্ট? এর অর্থটা ক্লিয়ার হবে কখন? তখন ক্লিয়ার হবে যখন এর সামনে একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে আমরা বিকজ আই ওয়াজ হাংরিটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। আগেরটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আর পরের অংশটাকে বলবো কি আমরা ডিপেন্ডেন্ট। বোঝা গেল? আর তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এই যে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ হয় না, ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা ওই সিম্পল সেন্টেন্সের মধ্যেই রাখি যেখানে একটা মাত্র সাবজেক্ট আর কি একটা মাত্র ভার্ব, সাবজেক্ট আর কি একটা মাত্র ভার্ব থাকবে। বোঝা গেল? ওটা কি আমরা বলি হচ্ছে মনে করো যে যেখানে মনে করো একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা ক্লজ বলি। আর সেই ক্লজ দিয়ে যদি পুরোপুরি সেন্স ক্লিয়ার হয়ে যায় তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে পার্টস অফ স্পিচের মতন কাজ করবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের মতন কাজ করবে। আর ক্লজ হচ্ছে এটা কোনো সময় বাক্য, কোনো সময় বাক্যের অংশ হিসেবে কাজ করবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যে রাখতে পারি যেখানে একটা মাত্র সাবজেক্ট একটা মাত্র ভার্ব থাকবে। বোঝা গেল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে পুরোপুরি অর্থ প্রকাশ পাবে, আর ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে পুরোপুরি অর্থ প্রকাশ পাবে না। ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভরশীল থাকবে, সেই জন্য এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি ফ্রেজ নিয়ে দুই একটা কথা বলছি আরও। যেমন দেখো আমি বললাম প্লে, প্লে হচ্ছে কি বলবো? শুধুমাত্র ভার্ব, একটা মাত্র শব্দ এবং এটা একটা ক্রিয়া, ওই জন্য আমরা কী বলবো? এটাকে ভার্ব বলবো। ঠিক আছে, আর যদি বলি ইজ প্লেয়িং, কি বললাম?
ইজ প্লেইং অথবা হ্যাজ বিন প্লেইং, তাই তো? এবার তুমি এগুলোকে কি বলবা বলো? শুধুমাত্র ভার্ব বলবা নাকি ভার্ব ফ্রেজ বলবা? এখানে একটা মাত্র শব্দ দিয়ে কাজ করা বোঝাচ্ছে, ওটাকে আমরা বলবো ভার্ব। আর এখানে কি একের বেশি শব্দ, তাই না? একের বেশি শব্দ এবং এগুলো প্রত্যেকটা মিলেই কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে। তিনটা মিলে একটা ভার্বের মতন কাজ করছে, দুটো মিলে একটা ভার্বের মতন কাজ করছে। তাহলে যেহেতু এখানে একের বেশি শব্দ রয়েছে, একের বেশি আমাদের কি রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেই জন্য এটাকে আমরা কি শুধুমাত্র ভার্ব না বলে বলবো কি, এটাকে বলবো হচ্ছে ভার্ব ফ্রেজ। এখন জিনিসটা বুঝতে পেরেছো? একটা মাত্র শব্দ ভার্বের মতন কাজ করলে তাকে ভার্ব বলবো, আর একের বেশি শব্দ যখন ভার্বের মতন কাজ করবো তাকে আমরা বলবো ভার্ব ফ্রেজ। ইজও একটা হেল্পিং ভার্ব, প্লেইংও একটা কিন্তু মেন ভার্ব। হ্যাজ হেল্পিং ভার্ব, বিন হেল্পিং ভার্ব, প্লেইং হচ্ছে মেন ভার্ব। কয়েকটা ভার্ব পাশাপাশি বসেছে, পুরো অংশটাই একটা ভার্বের মতন কাজ করছে, এটাকে আমরা বলবো ভার্ব ফ্রেজ। বোঝা গেল? তোমরা কিছুক্ষণ আগে যেমন দেখলা, যেমন রিয়া একটা মেন নাম, এটাকে আমরা বলবো নাউন। আর দ্য টল গার্ল, এটা পুরো তিনটা শব্দ মিলে কোনো একটা ব্যক্তির বা ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে, যেটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। বোঝা গিয়েছে? আর এটার পরে তোমাদের আসে হচ্ছে কি, ক্লজের পরে আসবে হচ্ছে সেন্টেন্স। কি আসবে? সেন্টেন্স। এবার সেন্টেন্স কি? তো সেন্টেন্স ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মতনই, তবে এটার আরও অনেক কিছু রয়েছে। যেমন মনে করো যে সেন্টেন্সে কি মূলত সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে কি অবজেক্ট মিলেই কিন্তু তৈরি হয়। তো এটার কিন্তু অনেক ভাগ রয়েছে, এটা গঠনগত অর্থগত দিকে কিন্তু অনেক ভাগ রয়েছে। যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, অনেক কিন্তু ভাগ রয়েছে। তো অত কিছু আলোচনা করছি না, জাস্ট দেখো সেন্টেন্স কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসবে। যেমন আই গোয়িং টু মার্কেট, আই গোয়িং টু মার্কেট। চারটা শব্দ পাশাপাশি বসলো এবং বক্তার মনের ভাব পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। আমি বাজারে যাচ্ছি, আমি বাজার যাচ্ছি, পুরোপুরি বক্তার মনের ভাব কিন্তু প্রকাশিত হলো। সেই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি সেন্টেন্স। কয়েকটা শব্দ পাশাপাশি বসবে এবং বক্তার মনের ভাব প্রকাশ করবে, তাকেই আমরা বলবো হচ্ছে কি, তাকেই আমরা বলবো হচ্ছে সেন্টেন্স। এবার দেখো এই যে সেন্টেন্স কতগুলো কি ওয়ার্ড দিয়ে তৈরি হলো। যেমন আই, আই একটা কি প্রোনাউন, কি একটা প্রোনাউন। গোয়িং কি একটা, আচ্ছা এখানে অ্যাম লিখি নেই না, এখানে অ্যাম হবে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যামটা মিস হয়েছে, আই অ্যাম হবে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য। আচ্ছা, এরপরে অ্যামটা কি, অ্যামটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। গোয়িংটা কি, গোয়িংটা হচ্ছে আমাদের মেন ভার্ব। টুটা কি, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর মার্কেটটা হচ্ছে একটা নাউন। দেখো প্রোনাউন, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, এখানে প্রিপোজিশন আর হচ্ছে কি নাউন। পাঁচটা কিন্তু দেখো পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু একটা বাক্য তৈরি হলো। তাহলে এই যে দেখো আমি শব্দ দেখে বললাম প্রোনাউন, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, প্রিপোজিশন, নাউন, এগুলো তোমাদের জানতে হবে। এবার এগুলো তোমরা কোথায় শিখবে? দেখো একটুখানি ঠান্ডা মাথা ভেবে দেখো তো, আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম না আই, তারপরে এগুলো হচ্ছে কি যেগুলো কয়েকটা অ্যালফাবেট পাশাপাশি যখন বসবে এবং তাদের যখন একটা মিনিং থাকবে, ওটাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। তাহলে এই প্রত্যেকটাই ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে কোনো সময় প্রোনাউন, কোনো সময় হেল্পিং ভার্ব, কোনো সময় মেন ভার্ব, কোনো সময় প্রিপোজিশন, কোনো সময় নাউন, তাই তো? তার মানে এই আমরা শব্দ সম্পর্কে শিখবো কোথায়? এই যে এইখানটায় ওয়ার্ড নিয়ে আমরা শিখবো। আর ওয়ার্ডকে যে আমরা শিখি, ওয়ার্ডকে যে আমরা চিনতে শিখি, সেই চ্যাপ্টারটার নামই কি? পার্টস অফ স্পিচ। প্রত্যেকেই তোমরা নাম শুনেছ, পার্টস অফ স্পিচ। কতগুলো ভাগ আছে? 8টা ভাগ। নাউন, তারপরে কি প্রোনাউন, 3 নাম্বার কি অ্যাডজেক্টিভ, 4 নাম্বার কি অ্যাডভার্ব, 5 নাম্বার হচ্ছে কি প্রিপোজিশন,
6 নাম্বার হচ্ছে কি হবে আমাদের কনজাংশন, তাই না, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা এখানে 4 নাম্বার একটা ভার্ব মিস হয়েছে, হ্যাঁ ভার্বটা লিখে নিবা, ভার্ব। আর এখানে কি বললাম, ইন্টারজেকশন, ইন্টারজেকশন। এই হচ্ছে 8টা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8খানা, কতগুলো আছে, 8টি পার্টস অফ স্পিচ কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো বেসিক কিন্তু আলোচনা করলাম, আশা করি কারো কোনো ডাউট নেই। যদি এরপরেও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশন সবার জন্য ওপেন আছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আর এর পরের যে ক্লাস, তাহলে এর পরের ক্লাস কোত্থেকে শুরু হবে, প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো দিয়ে শুরু করব। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের প্রথমে শিখতে হবে, কেমন। তোমাদের কিন্তু পরের ক্লাস এই নাউন, প্রোনাউন মানে এক কথায় বলতে গেলে পার্টস অফ স্পিচের ক্লাস শুরু হবে, বোঝা গিয়েছে। তাহলে নেক্সট ক্লাসগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে, বেসিক জিনিসগুলো কিন্তু খুব ভালো করে সেখানে আমি শেখাবো। তাহলে আজকের এই ক্লাসটি আর বেশি বড় করছি না, আমার এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।